আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এসে একটন বাংলা চ্যানেল থেকে ভিডিও বা পেজ থেকে ভিডিও। তো আজকের বিষয়টা হবে, আমি একটা সাইট আসলাম। বিষয়টা এরকম, যেখানে এসিটা চলে বাট ঠান্ডা হয় না, বা কিছুক্ষণ কোন পর পর এসি ব্রেকার টিপ করে, এরকম সমস্যা হচ্ছে। তা দেখি আমরা আসলে এখানে কি হয়েছে, আমরা টোটালি চেক করব। ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন, কেননা আমার ভিডিওটা নতুনদের জন্য। যারা নতুন তারা এই ভিডিওগুলো দেখলে কিছু বুঝতে পারবেন। বাট আমি একটা কথাই বারবার বলি, এর মানে এই না যে এই ভিডিও দেখে সব শিখতে পারবেন, তবে কিছু একটা ধারণা পাবেন কাজে। তা আমি গ্যাস মিটারটা লাগিয়ে নেব, দেখবো গ্যাস আছে কিনা। সর্বপ্রথম আমরা সেটা চেক করব ভোল্টেজ লাইনে ঠিক আছে কিনা, তার দ্বিতীয় হচ্ছে গ্যাস আছে কিনা। তা আমরা একটা গ্যাস মিটার নিয়ে নিলাম, গ্যাস মিটার নিয়ে নিচ্ছি এবং হোস পাইপ নিয়ে নিচ্ছি। আর এসিটা 410-এর ছিল, বাট এখন 22-এর কম্প্রেসার লাগানো, কিন্তু নিপুল তো আর চেঞ্জ করা হয় নাই। নিপুল 410-এরই আছে। তা আমরা 410-এর হোস পাইপ লাগিয়ে নিলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের যে প্রেশারটা আছে, হ্যাঁ প্রেশারটা কিন্তু ঠিক আছে। প্রেশারটা 150 প্লাস আছে, বাট এটা হচ্ছে যে আপনাদের আবহাওয়ার উপর ডিপেন্ড করবে। আপনার ওখানে কীরকম আবহাওয়া আছে, কীরকম তাপমাত্রা, ওর উপরে আর 22 গ্যাসের তাপমাত্রা বা প্রেশার এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে কীরকম প্রেশার আসবে যাবে। এখানে 40 প্রেশারও থাকতে পারতো, বা 150 প্লাস আছে। তা আমাদের এখানে কিন্তু কি হচ্ছে, গ্যাসের যে প্রেশারটা, প্রেশারটা কিন্তু ফুল আছে। এটা বুঝতে হবে যে গ্যাস প্রেশার 150 আছে, যে তার মানে এই না যেখানে লিক নেই বা অন্য কোনো সমস্যা নেই। গ্যাস যদি 1 কেজিও থাকে তাহলে কিন্তু 150 প্রেশার দেখাবে, আবার যদি 4 কেজিও থাকে তাহলে কিন্তু 150 প্রেশারই দেখাবে। গ্যাসের যে প্রেশারটা সেটা কিন্তু দেখাবে, তো 1.5 কেজি থাকে তো 4 কেজি থাকে, বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, তা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো, কারণ আপনারা কিছু একটা বুঝতে পারবেন না, মাঝখানে একটা বলবো বা দেখাবো। এজন্য বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ধৈর্য সহকারে দেখবেন। আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার ভিডিওগুলো কিন্তু কোনো ট্রেনিং সেন্টার, কোনো কল অমুক জায়গায় এটা সেটা না, একেবারে সরাসরি লাইভ। হ্যাঁ, কি সাময়িক সময়ের জন্য কাজ করতেছি তা না, আমার কাজটা কিন্তু লাইফ টাইমের জন্য। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমি এখানে লিক, আমার সন্দেহ হচ্ছে লিক আছে, তা আমি এখানে সাবানের ফেনা দিয়ে আমি এই জায়গাটা টেস্ট করব। এবং পুরো সিস্টেমে যেখানে যেখানে সন্দেহ হয়, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তো যেখানে লিক থাকে বা লিক হয় বা লিক হওয়ার সম্ভাবনা আছে, বা লিক হলে ওইখানে কি হয়, এক ধরনের তেল বের হয়। অন্য অন্য জায়গায় দেখবেন শুকনা, মানে কোনো তেল ভাব নেই, কিন্তু যেখানে লিক আছে ওখানে একটা তেল কাস্টে ভাব আছে। তা আমরা ভালোভাবে চেক করে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে যে এইসব জায়গায় খুব ক্রিটিক্যাল একটা জায়গায় সাবধানে কাজ করতে হবে, কারণ আপনার খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে লিক টিক থাকলেও সমস্যা, যেহেতু কম্পিউটারের আশেপাশে আবার এখানে ভাইব্রেশন হয়। তা আমি লিক টেস্ট করতেছি, দেখছি কোথায় আছে। সম্পূর্ণ জায়গা পয়েন্টে আমি দেখার চেষ্টা করতেছি। যেহেতু এই জায়গাটা আমি তেল পেয়েছি, তা আউটডোর যেহেতু আমি এই জায়গাটা তেল পেলাম, তা অবশ্যই এখানে আশেপাশে লিক আছে। লিকটা খুঁজতেছি যে কোথায় লিক। আর এখানে একবার কাজ করা হয়েছিল, এই জন্য এই জায়গাটা ঝালাই, অনেক বড় একটা ঝালাই আছে, ওটাই সন্দেহ করছিলাম। বাট দেখি কোথায়। আসলে লিক তো সাবান ফেনা ছাড়া বোঝা যায় না। তা আমি লিকটা টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ ফেনা টেনা দিচ্ছি। তা আমি মনে হচ্ছে লিকটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমার সন্দেহ হচ্ছে এই জায়গাটা। আমি এই জায়গাটা সাবান ফেনা দিলাম। তা এই দেখতে পাচ্ছেন যেখানে বুড়বুড়ি উঠতেছে। হ্যাঁ, সাবান ফেনা দিলে লিক কিভাবে বোঝা যায় দেখেন, এই যে এই জায়গাটা কিন্তু কি হচ্ছে, বুড়বুড়ি উঠতেছে। এই দেখেন একটা পাইপের গোড়ায়, অর্থাৎ কন্ডেন্সারের যে একটা শেষ মাথায় যে পাইপটা থাকে ইনের, মানে কম্প্রেসার থেকে বের হয়ে যে পাইপটা গেছে সরাসরি, স্ট্রেট একটা পাইপ আছে, স্ট্রেট পাইপের মাথায় দুইটা পাইপ আছে, সেটার একটা গুড়া। এই দেখেন স্ট্রেট পাইপের গুড়ায় একটা মাথা আছে সেটার, এই যে এটা এমন একটা জায়গায় লিকটা হয়েছে যে আপনার ধরাটাও খুব কঠিন, প্লাস লিকটা সারাটাও মনে হচ্ছে যে খুবই একটা ক্রিটিক্যাল হবে। তা আমি দেখি কি করা যায়, আপনাদের সেটাই দেখাই। আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর কোথাও আছে কিনা সেটাও দেখতে হবে, যেন এক জায়গায় লিক আছে তার মানে এই না, অন্য জায়গা থাকতে পারে। আর লিকটা এমন একটা জিনিস, একটা কখন হয় কিভাবে আসলে বলা যায় না। ভাইব্রেশনও হয়ে যেতে পারে, কারণ এগুলো কপার পাইপ তো খুবই পাতলা, আর এগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় ঘষা খাইলে ভাইব্রেশন হলে লিক হয়ে যেতে পারে। তা আমি সম্পূর্ণ কাভার টাভার খুলে নিয়েছি কাজের সুবিধার জন্য।
আর আমি এই জিনিসটা একটা কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আউটডোরে আমি কিন্তু করি নাই, ডাইরেক্ট ক্যাপিলারি বাদ দিয়ে দিছি, ডাইরেক্ট 1/4 পাইপ দিয়ে 3/8 পাইপ দিয়ে ব্যান্ড করে দিয়ে দিছি। তো যেহেতু আমি লিকটা পেয়ে গেলাম আর লিক পালাম না, তো আমি গ্যাসটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা ছেড়ে দিয়ে দেখেন কি পরিমাণ তেল। গ্যাসটা আমি আস্তে আস্তে ছেড়ে দিতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের আমি বারবার বলছি যে ধৈর্য সহকারে দেখবেন এবং সাবধানে কাজ করবেন। এই যে আমি এখানে লিকটা সারলাম, লিকটা আসলে সারার সময় দেখানোর মতো পরিস্থিতি না থাকায় দেখাতে পারি নাই। এই যে লিকটা কিন্তু আমি সেরে নিছি, আর লিকটা এভাবেই সারছে আপনাদের বলি আমি। ওখানে যে ইন পাইপটা ছিল এবং ওই পুরো লেয়ার ঘুরে এসে যে আউট পাইপটা ছিল, এই পাইপের দুই মাথায় আমি ওয়েল্ডিং করে দিছি। আমার ওই লেয়ার দুইটা মনে করেন যে দরকার নাই, বা ওই লেয়ার দুইটা বাদ দিয়ে দিছি, কারণ ওখানে যেখানে লিক, এই লিকটা মেরামত করার মতো সিস্টেম নেই। কারণ এখানে আমি লিক মেরামত করতে গেলে আরো দুইটা লিক বের হবে পরবর্তীতে, আশেপাশে নড়াচড়া লেগে আরো লিক হবে। অতএব আমি ওখান থেকে ইনের পাইপ আর আউটের পাইপের মুখটা চালাই দিয়ে দিছি। আমার দুইটা লেয়ার বাদ গেছে, বাট এতে সমস্যা হবে না। যদি একটু আগে পরে লিক হতো তাহলে আমি এটা খুলে লিকটা রিপেয়ার করতাম, তবে যে জায়গায় লিক হয়েছে সেই জায়গাটা আসলে লিকটা রিপেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। বাট যে পরিস্থিতিতে পড়বে সেও বলবে আসলে এখানে লিক সারার মতো কোনো ওয়ে ছিল না, কারণ এটা একেবারে শীটটা আছে না, শীটের সঙ্গে লিক। এখানে আপনার লিকটা মেরামত করতে গেলে আমার কন্ডেন্সারটা দুর্বল হয়ে যাবে, পরবর্তীতে আরও লিক বেড়ে যাবে। তা আমি ওইখানে এটা ইন আর আউটটা চালাই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে প্রেশার দিয়ে দিচ্ছি 400-র মতো, মানে আর কোথাও লিক আছে কিনা এটা বের করার জন্য, যেহেতু একটা কাজে আসলে তো বারবার আসা যাবে না। তাই আমি এটা নর্মালি আবার 400-র কাছাকাছি অর্থাৎ 360 প্রেশার দিয়ে দিলাম। 380 প্রেশার, 380 প্রেশারের মতো দিয়ে দিচ্ছি। দেখি 380 প্রেশার মতো দিয়ে দেখতেছি। নাইট্রোজেনটা আমি অফ করে দিলাম। আপনারা নাইট্রোজেন প্রেশার দিবেন, নাইট্রোজেনের প্রেশার দিলে পরে লিকটা সহজে পাওয়া যায়। কম প্রেশারের প্রেশার দিয়েও দেওয়া যাবে, যে আপনি যেভাবে প্রেশারটা ওঠাতে হবে, অর্থাৎ প্রেশার উঠাইতে হবে। ওখানে আউটডোরে লিক টেস্ট করার জন্য বা ইনডোরে লিক টেস্ট করার জন্য আরও প্রেশার দিয়ে উঠাইতে হবে। 300-400 আপনারা দিতে পারেন, 400 প্লাস না দেওয়াই ভালো। আমি এখানে যে 380 প্রেশার দিচ্ছি। তবে এটা আপনি এটাও করতে পারেন, এখন যদি আর সুন্দর না হয়, এই প্রেশারটা আমি 2-3 ঘন্টা রেখে দিছি। আমি অনেকক্ষণ রেখে দেওয়ার পরে গ্যাস বেকম এগুলো রেডি করলাম। তো আমার লিকটা নেই, আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আছি যে আমি লিকটা আছে কিনা। তো আমার প্রেশার কিন্তু যেখানে রেখে গেছি সেখানেই আছে, অর্থাৎ 380তেই কিন্তু আমার প্রেশারটা আছে। তা হচ্ছে যে আমার কিন্তু প্রেশারটা একটু কমে নেই, অতএব আমার আর অন্য কোথাও লিক নেই, সন্দেহজনকভাবেও নেই, প্লাস নর্মালভাবেও লিক নেই, আমি যেহেতু প্রেশার দিয়ে রাখছিলাম। আর একটা কথাই বারবার বলি, আপনারা সাবধানে কাজ করবেন, সতর্কতার সাথে কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমার ভিডিও দেখে এর মানে এই না যে সম্পূর্ণ কাজ বুঝে যাবেন তা না। আমি এখানে একটা ধারণা দেই, যারা নতুন আছেন আসলে অনেকেই দেখা যাচ্ছে যে কাজ শিখতেছেন, ওই সময় এই ভিডিওগুলো দেখলে তাদের একটা মানে মোটামুটি একটা ধারণা আসে। আসলে যারা দেখে তারাই জানে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই এই ভিডিওটা দেখে আমি উপকৃত হলাম বা কি আসলে বিষয়। তাহলে অন্য কেউ কমেন্ট দেখতে এলে আসলেই দেখবে যে না, হ্যাঁ সে কেউ একটা জন উপকৃত হয়েছে। আর কাজের সময় ভিডিওগুলো করি খুবই ক্রিটিক্যাল হয় যদিও, তারপরেও দেই। এটাই হচ্ছে বিষয়। তা আমি এখন বেকম পাম্পে লাগিয়ে দিচ্ছি। তা নর্মালি বেকম করে নিতেছি। এই যে বেকম করার আগে আমরা এই চাবিটা ওপেন করে নেব। তা আমাদের বেকম করা শেষ, বেকম করতে হবে 30 মিনিট। আমাদের বেকম করা শেষ। বেকম করার আগে চাবিটা অফ করে নিলাম, বেকমটা অফ করে নিলাম, তারপরে হচ্ছে হোস পাইপটা খুলে নিলাম। এখন আমরা গ্যাস সিলিন্ডারের সঙ্গে লাগিয়ে দেব। আমাদের বেকম পাম্পের মাথায় যে হোস পাইপটা ছিল, সেই হোস পাইপটা চলে যাবে কোথায়? গ্যাস সিলিন্ডারের মুখে। তা গ্যাস সিলিন্ডারের মুখে গেলে আমি গ্যাস সিলিন্ডারটা ওপেন করে দিলাম, গ্যাস সিলিন্ডারের চাবিটা। তা বেকমটা আমি একটু চালিয়ে টেস্ট করে অফ করে রাখলাম। তো একটু গ্যাস পাস করে বের করে দিই, অর্থাৎ হোস পাইপে যে হাওয়াটা আছে এটা বের করে দিলাম। এটা আমার ডাবল গ্যাস মিটার দেখে আমি এখান থেকে হলো, না হলে আপনাদের হোস পাইপের গুঁড়া একটু লুজ করলেই হতো। তা এইভাবে আমি কিছু পরিমাণ গ্যাস দেব, কিছু পরিমাণ না, জাস্ট 100 প্রেশার উঠাবো। একবার আমি দিব না, অল্প 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 করে 100 প্রেশার পর্যন্ত আমি কি করব, গ্যাসটা উঠাবো। তা আমার গ্যাসটা যাইতেছে, তা আমি কিছু সময় অপেক্ষা করি এবং এইভাবে দিতে থাকি।
আপনারা আরেকটা কাজ করতে পারেন, হাতে সময় থাকলে সেটাও করা যায়। ভ্যাকুম করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন যে ভ্যাকুমের কাটা -30 থেকে কিছু কমে আসে কিনা, তাহলে বুঝতে হবে লিক আছে। তো যেহেতু আমি 400 প্রেসার দিচ্ছি এখানে নাইট্রোজেন, সে জায়গায় লিক পাইনি, অতএব এটাতে আর লিক নেই আপাতত। তো আপনারা এইভাবে আস্তে 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 প্রেশারটা উঠাবেন 100-তে, 100-তে উঠাবেন, যেহেতু এটা বড় মেশিন। তা আমি এসিটা রান করে দিলাম, এসিটা অন করে দিছি 100 প্রেসার উঠানোর পরে। যদি এই ভিডিওটা মাঝে মধ্যে স্কিপ করি, শর্ট করে দেই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, তারপরে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর একটা কাজ করতে 2-2.5-3 ঘন্টা সময় লাগে, আপনাদের তো অত বড় ভিডিও দেওয়া যায় না। মূল মূল যে বিষয়গুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমার সাকশন পাইপটা, আপনাদের আমি আজকে গ্যাস চাষটা এমনভাবে দেখাবো, আমার সাকশন পাইপ ঘেমে কম প্রেশার পর্যন্ত প্রায় ঘেমে যাবে, বাট কম প্রেশার ঘামাটা আমি দেখাইতে পারবো না, কারণ কম প্রেশার ঘামাটা অনেক সময় লাগবে, 2-2.5-3 ঘন্টা পরে যা ঘামবে। তবে আমি নর্মালি আপনাদের দেখাবো যে আমার সাকশন পাইপ সহ ঘেমে যাবে, অর্থাৎ আমার কম প্রেশার ঠান্ডা থাকবে, কম প্রেশারটা গরম হবে না। হ্যাঁ, কম প্রেশার যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার কম প্রেশারটা কি ভালো থাকবে অনেকদিন, কম প্রেশার সহজে নষ্ট বা কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা বিষয়, আপনারা, আমার যেহেতু এটা ইনটেক সিলিন্ডার ছিল, অতএব ভর্তি সিলিন্ডার গ্যাস, তা আমি গ্যাসটা আস্তে আস্তে দিচ্ছি, এবং কি আপনারা চেষ্টা করবেন এইভাবে দেবার, একবারে যেন হুস পাইপের গ্যাস মিটারের যে চাবিটা আছে না খোলার, মানে একবারে খোলার চেষ্টা করবেন না, এটা যে ধীরে ধীরে, মানে একটু ছাড়বেন একটু দেবেন। এই কারণে এটা দেবেন আমি বলি আপনাদের, আমরা যখন ভাত খাই সেই সময় কি করি, ভাত চাবাই গিলি বা গালে নেই গিলি, এরকম একটা বিষয় না। আর যদি কন্টিনিউ দিতে থাকে তাহলে যা গলায় এক সময় যা বেঁধে যাবে, বা দেখা যাচ্ছে গলায় এমন একটা অবস্থা হবে গিলতে পারবেন না, বের করতে পারবেন না, এরকম একটা অবস্থা না। তা গ্যাসটার সিস্টেমটা কিন্তু ওই রকমই, আপনি আস্তে আস্তে দিতে হবে। আপনার একটু দিলেন, জিনিসটা ঢুকলো, পুরো সার্কুলার হলো, আবার একটু দিলেন, একটু সার্কুলার হলো, একটু দিলেন। আর যদি আপনি কন্টিনিউ ছেড়ে রাখেন, মিটারের যে চাবিটা আছে এটা যদি ছেড়ে রাখেন, তাহলে কি হবে, আপনার ইনডোর ঘুরে যে সাকশনের গ্যাসটা আসবে, ওই গ্যাসটা যে স্রোত, ওই গতিটা থাকবে না। তখন আপনার সিলিন্ডারের গ্যাসটাই কম প্রেশারে টানবে, ওই গ্যাসটা টানার যে একটা সোর্স থাকে গতি, সেই গতিটা সে পাবে না, যে গতিতে টেনে আনার কথা ওই গতিটা পাবে না। অতএব এজন্য একটু ছাড়লেন, একটু ইনডোরে গ্যাস আসলো, একটু আপনার গ্যাস গেল, এইভাবে মিলে ঝিলে গ্যাসটা কি হবে, সার্কুলার হবে এবং সুন্দর হবে। গ্যাসটা সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণ পাইবে এক মাপের গ্যাস থাকবে। অর্থাৎ আমার এখানে অলরেডি এইভাবে আস্তে আস্তে দেওয়ার পরে 10 প্রেশার উঠে গেছে। আমি এখন কি করব, সিলিন্ডারকে আপনার মানে 70 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো বা 80 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি করব, রাখবো, একেবারে শোয়াবো না, যেহেতু আমার ইনটেক সিলিন্ডার। তা আমি যদি একবারে শোয়াই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণ লিকুইড চলে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি যে লেভেলে রাখছি, আমি কিন্তু একেবারে শোয়াই নেই, কারণ আমার ইনটেক সিলিন্ডার পুরো লিকুইড যাবে। তা আমার এইভাবে করতে করতে, তবে এই 10 প্রেশার ওঠার পরে পুরো লিকুইড দেওয়া যাবে না, কিছু পরিমাণ লিকুইড, কিছু ব্যাপার, কিছু লিকুইড কিছু ব্যাপার। আর লিকুইড ব্যাপারটা হচ্ছে যে যদি সিলিন্ডার উল্টা করেন তাহলে যাবে লিকুইড, আর যদি সোজা করেন অর্থাৎ সিলিন্ডারের যে চাবিটা আছে উপরের দিকে রাখেন তাহলে যাবে ব্যাপার। এই যে আমার যেহেতু ডাবল গ্যাস মিটার, আপনাদের যেগুলো আছে ওগুলো তো ওই যে যদি এরকম গ্লাস সিস্টেম দেখার হয়ে থাকে তাহলে দেখতে পারবেন, যদি তরলভাবে কিছু যায় পানির মতো তাহলে হচ্ছে লিকুইড, আর যে হাওয়ার মতো কিছু দেখা যায় না ওটা হচ্ছে ব্যাপার। তা আমার কিন্তু প্রায় 40 প্রেশার না, বাট 30 প্রেশারের মতো উঠে গেছে। আমি লো প্রেশার মিটার দিয়ে গ্যাস চার্জ করি সবসময়, কারণ লো প্রেশার মিটার দিয়ে গ্যাস চার্জ করলে ভালো হয়। আপনার এই দেখেন, আমি দেখাই, বলছিলাম না যে আমার সাকশন পাইপ পুরোটা ঘেমে যাবে, আপনাদের দেখাবো। এই দেখেন আমার সাকশন পাইপ পুরাটা ঘেমে গেছে, এবং কি 2 ঘন্টা চললে আমার কম্প্রেসারটাও একেবারে ঠান্ডা হয়ে যাবে, একেবারে ঠান্ডায় দেখেন পুরা পাইপ ঠান্ডায় ঘেমে গেছে। অর্থাৎ আপনারা একটা কাজ করবেন কি, আমি বলে দিচ্ছি, এটা একটা গোমর আছে, রেফ্রিজারেশন R22 গ্যাসে যখন 40 থেকে 45 প্রেশার উঠে যায় ওই সময় লিকুইড দিতে হয়। যখনই 50 বা 48 প্রেশার উঠবে সিলিন্ডারকে একেবারে শোয়া বা উল্টায় দিতে পারেন। আমার যেহেতু ইনটেক আমি শোয়া দিছি, উল্টায় দিই নাই, এক আর লিকুইড দিবেন। যদি 50 প্রেশার ওঠার পরে 40 প্রেশার ওঠার পরে লিকুইড দেন, দেখবেন যে আপনার সাকশন ঘেমে পানি আসবে এবং কম প্রেশার ঠান্ডা থাকবে, এতে গ্যাসের প্রেশারও বাড়বে না, কম প্রেশারের চাপও পড়বে না। আর যদি আপনি কন্টিনিউ প্রথম থেকে লিকুইড দেন কম প্রেশার সমস্যা হবে, বা যদি লিকুইড একটু না দেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন না ঠান্ডার। এইভাবে মিলে জিলে দিতে হবে 22 গ্যাসের, এটা হচ্ছে সিস্টেম। আমি আসলে মিটারের ইয়াটা খুলে নিচ্ছি আমার আউটডোর থেকে, মিটারের যে হোস পাইপের মাথা ছিল 410-এর, আমি সেটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
আর ভিডিওটা যদি আপনার একটু উপকার হয়, একটু দেখে কিছু বোঝেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে যাবেন। আর যে কোনো বিষয় জানতে আপনি ফ্রিজ এসে আইপিএস এর যে কোনো বিষয় জানতে কমেন্ট করুন। ধন্যবাদ।